শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, প্রতিটি দিনই সুন্দর এবং প্রতিটি দিন আসলে সুন্দর হয় এবং একই সাথে আলাদা হয় কিন্তু প্রকৃতির কারণে। ষড়ঋতুর দেশ আমাদের দেশ এবং প্রকৃতির এই রূপটা আসলে আমরা বিভিন্নভাবে পরিগ্রহ করি এবং লেখক, কবি, সাহিত্যিক সবাই তাদের লেখনীর মাধ্যমে তা প্রকাশ করে গেছেন। আজকে আসলে এই কথাটা বলার কারণ একটু পরে আমরা জানতে পারবো। তার আগে চলে যাচ্ছি লাবণ্যর কাছে। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি? আমি খুব ভালো আছি। বললাম না যে প্রকৃতির যে ব্যাপারটা, আমাদের আজকে যিনি অতিথি আছেন তিনি কিন্তু ভীষণ প্রকৃতি প্রেমী এবং একই সাথে তিনি আসলে প্রকৃতির বিভিন্ন রূপ পরিগ্রহ করে এবং সেই সময়গুলোকে নিয়ে তার পরিবেশনা করতেও পছন্দ করেন। চলো দর্শককে জানাই কে আছেন। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী নীলা হাসান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আমরা খুব ভালো আছি এবং আপনাকে পেয়ে আমরা আরো ভালো আছি। একদম। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য। জি ম্যাম, একদমই শুরুতে যদি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একজন কবিতা প্রেমী মানুষ, আবৃত্তি শিল্পী, কবিতার ইতিহাস মিশরীয় বা ব্যাবিলনীয় সভ্যতার সময় আসলে কবিতা পাঠের বা চর্চার এক ধরনের যাত্রা শুরু হয়। তারপর থেকে আজ পর্যন্ত দীর্ঘ একটা সময়, এই সময়ে আসলে সেই সময়টা তো আসলে আপনার বা আমাদের দেখার কথা নয়, কিন্তু এখনকার সময় একদম আপনার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত কবিতা আবৃত্তি বা কবিতা পরিবেশনের অগ্রগতি আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আমাদের এই দুই বাংলার মধ্যে যেভাবে আছে, কবিতা একটি আবৃত্তি একটি সম্পূর্ণ শিল্প হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। যেখানে অন্য অন্য দেশের সব জায়গায় কবিরাই কবিতা পড়ে, আচ্ছা, আলাদা শিল্পী এখানে তৈরি হয়নি যে তার কবিতা অন্য আরেকজন পড়ছে। এটা আমাদের এই দুই বাংলা, এই উপমহাদেশের এই দুই বাংলাতেই এই চর্চাটা আছে এবং এখানে একটা সম্পূর্ণ শিল্প হিসাবে তৈরি হয়েছে আবৃত্তি শিল্পী। আচ্ছা আচ্ছা। আমরা কবিতা সেই সবই পড়ি যেসব আমাদের সাথে মিলে যায়। আমার চরিত্রের সাথে, আমার দর্শনের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি কবিতা আছে, কিন্তু আমরা পড়ি সেই সব কবিতা। কিছু দলীয় পরিবেশনা যখন করি তখন সম্ভবত সবার সাথে মিল রেখে করি, কিন্তু পার্সোনালি আমি যখন কবিতা চুজ করি সেটা হচ্ছে যে আমার সাথে যে কবিতাগুলো যায়, যে কথাগুলো আমি বলতে চাই, সেই কবিতাগুলো আমি পড়ি। মানে এখন বাংলাদেশে যেভাবে সাংগঠনিকভাবে আবৃত্তির চর্চা হচ্ছে, যদিও ওপার বাংলার আবৃত্তি অনেক ভালো, ওরাও চর্চা করে, ওরা অনেক অনেক কিছু করছে, কিন্তু আমাদের মতো এরকম সাংগঠনিক চর্চা কম হচ্ছে ওখানে। আমাদের এখানে অনেক সংগঠন এবং কম্পিটিশন দিয়ে তুলনামূলকভাবে খুব অগ্রসর হওয়ার চর্চা চলছে। যদিও খুব শক্তভাবে এই শিল্পটা দাঁড়াতে পারেনি এখনো, কিন্তু আমরা চেষ্টা করছি। ম্যাম, আমরা যতদূর জানি যে আবৃত্তি সমন্বয় পরিষদ অনেকগুলো সংগঠনকে এক জায়গায় করে সাংগঠনিক আবৃত্তি চর্চা যে যাত্রা সেটা শুরু করে। পরবর্তী সময়ে আসলে সেই ধারাবাহিকতায় অনেকগুলো সংগঠন এটার সাথে যুক্ত হয় এবং তারাও চর্চা করে। এই জায়গা থেকে ছোট ছোট অনেক সংগঠন আছে, সেই সব সংগঠনকে আবৃত্তি সমন্বয় পরিষদ একটা পথ নির্দেশনা দিচ্ছে। হ্যাঁ, এইভাবে চলছে। এই যাত্রাটাকে আপনি কিভাবে দেখছেন? নিশ্চয়ই ভালো। সাংগঠনিক চর্চা যখন হচ্ছে তখন কোনো যদি গাইডলাইন থাকে, কোনো বড় শিল্পীরা বা সংগঠকরা পথ নির্দেশক হিসাবে কাজ করে, সেটা নিশ্চয়ই ভালো। একদমই তাই। আমরা আবৃত্তি শিল্পীকে পেয়েছি, পুরোটা সময় আবৃত্তিও শুনতে চাই এবং বিভিন্ন দিক নিয়ে কথা বলতে চাই, পরিবর্তন নিয়ে কথা বলতে চাই, কিন্তু এই মানুষটাকে পেয়েছি পুরো সময়টা আবিষ্কারও করতে চাই। একদম ব্যক্তি মানুষ, ছোটবেলায় বেড়ে ওঠা, সেই বগুড়াতে নানা বাড়িতে বেড়ে ওঠা, জন্মগ্রহণ। কি স্মৃতি মনে পড়ে সেই ছোটবেলার? একদম ছোটবেলায় আবৃত্তি করতাম না, ছড়া পড়তাম তখন বিভিন্ন। আমি খেলাঘরের সাথে ছিলাম, ৩-৪ বছর ছিলাম আমি যখন 3, 4, 5-এ পড়ি তখন। তারপরে আবার বগুড়ার একটি আঞ্চলিক
নাচের দল ছিল ইউথ কোয়ার, এটা সবাই অনেকেই চেনে। জি। তো তৌফিক ওই হাসান টিপু। অঙ্গ সংগঠনের সাথে সাথে মিলে রেখে বগুড়ায় আরো কিছু ছিল। তো ওইখানে একটা সুর তরঙ্গ নামে একটা সংগঠনের সাথে আমি ছিল। যুক্ত ছিলাম। এই যে ধীরে ধীরে একদম আপনার গল্পের মধ্যে আবৃত্তি, গান, কবিতা এই বিষয়গুলো বেশি পাচ্ছে, এটা কি পরিবারের কোনো অনুপ্রেরণা ছিল? ওইভাবে শেখার ছিল না, কিন্তু আমার মা সন্ধ্যায় কোনো একটা সময় হয়তো বা ইলেকট্রিসিটি নাই, আমরা বসে আছি, আমার মা গান করতো। আচ্ছা, আমরা গান শখে শুনতাম, বসে? শখে। আচ্ছা। আমার সেজো ভাই ও বাংলাদেশ পুলিশে আছে, তো ও আবার মানে আচ্ছা। অনেক ভালো গান করে, এরকম আর কি ফ্যামিলির মধ্যে আছে। ক ভাই বোন আপনারা? আমরা 4 ভাই, আমি একা। আচ্ছা। আপনি কি সবার ছোট? না, আমার ছোট আর একটা ভাই আছে। আচ্ছা, তাহলে তো বেশ আদরের একটা বোন। মনে হয় নিশ্চয়ই। সবাই খুব আদর করে, বাবা মাও খুব কন্যা বোনেরা সন্তান। যতটুকু আদর না পায় তার থেকে দেয় বেশি মনে হয় হ্যাঁ, এটা তো ভাইদের। একটা দায়িত্ব। হ্যাঁ, মেয়েদের দিক থেকে একটা মায়া বা হ্যাঁ, একদম। এই বিষয়টা বোধহয় বেশি কাজ করে। আমরা গল্প তো করব, কিন্তু মাসুক আমাদের অতিথি সম্পর্কে আগে জানাবে নাকি? একদম একদম। প্রিয় দর্শক, নীলা হাসান দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চা, প্রশিক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তার আবৃত্তির পথ চলা শুরু হয় স্কুল জীবন থেকে, যা পরবর্তীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে নিয়মিত অনুশীলনের মাধ্যমে একটি সুদৃঢ় ভিত্তি লাভ করে। আবৃত্তিতে প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি কণ্ঠশীলন থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর তিনি আবৃত্তি সংঘ এবং শ্রুতি ঘরের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে এই দুই সংগঠনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। তার সৃজনশীল কর্ম পরিধিতে রয়েছে 3টি উল্লেখযোগ্য একক প্রযোজনা: শুধু নারী এক, শুধু রবীন্দ্রনাথ এবং শুধু একান্তের গল্প। তিনি অনাদিকালের হৃদয় উৎস হতে নামে একটি আবৃত্তিভিত্তিক প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা, যা আবৃত্তি শিল্পের প্রসার এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নীলা হাসান নিয়মিতভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ছায়ানট এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আবৃত্তি পরিবেশন করে আসছেন। তাকে আমরা অল্প করে জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। আমরা আপনার সম্পর্কে জানানোর আগে যেটা করছিলাম, যে আপনার পরিবার এবং শৈশবের সেই দিনগুলো সম্পর্কে শুনতে চাচ্ছিলাম। একদম বর্ণাঢ্য শৈশব আমি বলবো এই কারণে, আপনি হয়তোবা পরিবার থেকে এক ধরনের স্বাধীনতা পেয়েছেন, যার কারণে আপনি যখন যেটা শেখার বা শিল্পের যে শাখায় চলার ইচ্ছাটা প্রকাশ করেছেন, আপনি সেটা পেরেছেন। আমার এসএসসি পর্যন্ত আমি বগুড়ায় ছিলাম। বগুড়া একটু কনজারভেটিভ একটা জায়গা, আমার ফ্যামিলিও সেরকম ছিল। আচ্ছা। যেমন আমি নাচের যে দলটার সাথে ছিলাম, আমি 8-9-এ যখন উঠলাম, ওটা আমার বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। কারণ স্বাভাবিকভাবেই তখন মেয়েরা পারিপার্শ্বিক। একটু বড় হয়ে যায়, মাদের ফ্যামিলির একটা দায়িত্ব চলে আসে তাকে প্রোটেক্ট করার, এই জন্য। আর তারপরের ঘটনা যে আপনার ইতে ছিল, আমার করোনার সময় আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথেই ছিলাম। আচ্ছা। করোনার সময় বেশ একটা অবসর পেয়ে গিয়েছিলাম, আমরা ঘরে বসে আর কিছু করা নাই, তখন অনলাইন অনেক প্ল্যাটফর্ম চালু হয় শেখার জন্য, তো সেই সময়টা আমি কাজে লাগাতে আচ্ছা, চেয়েছি। সেই করোনার গল্পগুলো, সময়, হ্যাঁ, হ্যাঁ, করোনার সময় বলতে আমরা 2020 সালের কথা, 2020-21-এর কথাই বলছি। সেটাও আপনার একটা পরের, আমার মনে হয়, গল্প। সেটাও আপনার ওই ভালো লাগাটা ছোটবেলা থেকে কাজ করছিল বোধহয়, দেখে পরবর্তীতে আপনি সেই স্বপ্নটা আপনার পূরণ করেছেন। কিন্তু আমি যদি আমরা দুজনেই যদি আপনার পরিবার সম্পর্কে আরেকটু জানতে চাই, একটু বাবা মাকে নিয়ে আজকে যদি একটু জানতে চাই। যদিও একটা কনজারভেটিভ পরিবেশ পেয়েছেন, বাবা মাকেও হয়তো পরিবেশের কারণেই এমনটা হতে হয়েছে, কিন্তু থাকে না হয়তো বাবা মাকে নিয়ে অনেক কিছু বলা হয়ে ওঠে হ্যাঁ, না। আমার বাবা তুখোর মেধাবী একজন মানুষ ছিলেন। উনি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট একজন গোল্ড মেডেলিস্ট। আচ্ছা। পরবর্তীতে জার্মানিতে গিয়েছিলেন পিএইচডি করতে, নানা কারণে সেটা শেষ হয়নি। আমার মা স্কুল টিচার ছিলেন, আচ্ছা। এখন রিটায়ারমেন্টে আছেন। আপনি কোন স্কুলে পড়তেন? আমি বগুড়া ইয়োকিওপিয়া স্কুল একটা আছে, ওইখানে পড়তাম, মহিলা স্কুল একটা ছিল, আচ্ছা। মেয়েদের স্কুল। তারপরে তো আমি ঢাকায় চলে এসেছি এসএসসির পর থেকে, ঢাকাতেই পড়ালেখা, ঢাকাতেই। তারপরে আমার দ্রুত বিয়েও হয়ে গেছে। আচ্ছা, আমরা সেই গল্পগুলোতে আসলে ধারাবাহিকভাবে যাব অবশ্যই। স্কুল জীবনের গল্প যেমনটা শুনছিলাম, স্কুলে যেটা হয়, যারা সাংস্কৃতিক বিভিন্ন পরিসরে আসলে কাজ করে, তারা এক ধরনের ভালোবাসা, বেশি ভালোবাসা পায় শিক্ষকদের।
এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় যখন বিভিন্ন কালচারাল ইভেন্টগুলো আসে তাদের নামটা সবার আগে বলে তাদেরকে বের করে আনা হয়। এই বিষয়গুলো আপনি সে সময় উপভোগ করতেন কেমন? সেই সময় আমি বগুড়া মিশন স্কুলে পড়তাম, খ্রিস্টিয়ান একটা স্কুল, খুব কড়াকড়ি সেই স্কুল ছিল। জি। সেই স্কুলগুলোতে কালচারাল এগুলো এত বেশি ছিল না। ওরা শুরুতেই আমাদের কিছু প্রার্থনা ছিল যেগুলো আমরা গেয়ে গেয়ে করতাম যিশুকে নিয়ে। এমনি আমার স্কুল লাইফে স্কুলের কোনো প্রোগ্রামের কথা মনে নেই, যেটা হাই ইয়াকোবিয়াতেও স্কুলে না? হয়েছে। আচ্ছা। হাই স্কুলে আচ্ছা, হাই স্কুলে হয়েছে, হ্যাঁ। প্রাইমারি স্কুলে হয়নি। আমরা হাই স্কুলের গল্পটাই শুনি যে কেমন ছিল সেই দিনগুলো। ভালো ছিল। বগুড়ার কালচারাল এটা বললাম না যে আঞ্চলিক কিছু সংগঠন ছিল, তাছাড়া ওইখান বগুড়া থেকে তো অনেক শিল্পীও উঠে এসছে। আর অনেক আগে থেকেই বগুড়া কিন্তু ঢাকার বেশ কাছাকাছি, মানে নর্থ বেঙ্গলের রাজধানী বলা হয় বগুড়াকে, বেশ উন্নত একটা জায়গা। তো যেই জায়গার কালচার যত উন্নত সেই জায়গা তত উন্নত হয়। একদমই তাই। আপনি ইউথ কোয়ারের কথা বলছিলেন, তৌফিকুল আলম টিপু থেকে শুরু করে বগুড়া থিয়েটারের কথা যদি আমরা বলি, তৌফিক হাসান ময়না, এরকম অনেক বর্ষিয়ান মানুষজন আসলে সে সময় থেকেই চর্চাটা শুরু করেছিল। আমি আরেকজনের নাম বলতে পারছি না, উনি শর্ট ফিল্ম করে অনেক সাম সাইদ অনেক নাম করেছিলেন ওখানে। আচ্ছা, বগুড়াকে তো আসলে শিল্পের আতুরঘর বলাই হয় এই কারণে। সে সময় বগুড়ার শিল্প সাংস্কৃতিক চর্চা যেমন খুবই সমৃদ্ধ ছিল এবং ধীরে ধীরে সেটা আসলে সমৃদ্ধতর দিকেই যাচ্ছে আমি বলবো। আপনার কথা যদি জানতে চাই যে পড়াশোনায় কেমন ছিলেন? আমি পড়ালেখায় খুব ভালো ছিলাম। বেসিক্যালি আমার 4 ভাই, ওরা বেশি ভালো ছিল। আমি বললাম না যে আমার বাবা খুব তুখোড় ছিলেন, উনি ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ছিলেন। তো সেই হিসাবে আমার ভাইরাও সেই মানের ছিলেন। আমি একটু কম ছিলাম, মানে আমি একটু চোর ছিলাম, ফাঁকিবাজ ছিলাম আর কি। কিন্তু আমার লাইফে কোনো মানে নাই, ফেল নাই বা কোনো ওরকম কিছু নাই। যেমন আমার বিয়ে হয়ে গেছে, আমি বললাম অল্প বয়সে আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। আমি ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আমার গ্রাজুয়েশন করেছি, মেয়েকে নিয়ে আমি মাস্টার্স করেছি, 2 বাচ্চা নিয়ে আমি মাস্টার্স করেছি। একটা অন্যরকম গল্প। হ্যাঁ, আমার বিয়েটা আমার পছন্দের ছিল। তো আমার মার খুব ওই জায়গাটা কষ্ট ছিল যে আমার মনে হয় জীবন এখানেই থেমে গেল, আমি হয়তো আর কিছুই করতে পারবো না। তো আমার মাকে আমি কথা দিয়েছিলাম যে আমি মিনিমাম মাস্টার্স তো মিনিমাম একটা পড়ালেখা, তো ওটা আমি শেষ করব। তো কথা রেখেছেন, সেই কথাটা আমি রেখেছি এবং আমার মধ্যে জিদ অনেক বেশি, আমার মনে হয় যে মানুষের জিদ থাকা ভালো। জিদটাকে কোন দিকে আমি ডাইভার্ট করব সেটা হচ্ছে কথা। জিদ যদি ভালো দিকে ডাইভার্ট করা যায় সেটা ভালো একদম। যার জন্য আমি একটু দেরিতেই আবৃত্তিতে এসেছি। আমার ছেলে যখন একটু বড় হয়েছে তখন আমার যখন মনে হয়েছে যে এখন আমার অবসর আছে, আমি একটু নিজের শখকে প্রাধান্য দিতে পারি, তখন আমি আবৃত্তিতে এসেছি বিশ্ব সাহিত্য কেন্দ্র আবৃত্তি। এটা একটা চমৎকার বিষয়। আমরা বড় হতে হতে জীবনের একটা পর্যায়ে নিজের শখ, নিজের পছন্দ, এই বিষয়গুলো হয়তো প্রাধান্য দিতে ভুলে যাই, কিংবা মনে করি যে এটা কি সম্ভব কিনা। কিন্তু এটা চাইলেই, এই যে জেদের কথা বলছেন, এটা ইতিবাচকভাবে আসলে এই জেদ ব্যবহার করলে হয়তো সম্ভব নিজের শখ, নিজের পছন্দগুলোকে একটু করে প্রাধান্য দেওয়া। মাসুক, পুরোটা সময় আসলে আমরা আবৃত্তি নিয়ে কথা বলছি। একটা আবৃত্তি শুনলে মনে হয় মন্দ হয় না, কি বলো? ভালো হয়। আমরা একটা আবৃত্তি শুনতে চাই আপনার কণ্ঠে। আচ্ছা, প্রথমে উনি ষড়ঋতুর দেশ বলছিলেন, বাংলাদেশ আমাদের। তো আমাদের আবৃত্তিতে কবিতায় ঋতু নিয়ে প্রচুর কবিতা আছে। তো আমরা এখন বর্ষাকালে প্রথম দিকে আছি। আমি বর্ষা নিয়ে একটা রবীন্দ্রনাথের কবিতা পড়ি। চমৎকার। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। সুপরিচিত একটি কবিতা। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং।
ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাস মানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা, কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা জোখা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুরানী দৌরানির কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা। সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা। 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এটা একটু নস্টালজিক কবিতা, তাই না? একদম, ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় কিন্তু মানুষের জীবনে আরেকটা ঘটনা আসে, সেটা হচ্ছে বড় হয়ে কি হবে। সেটা অনেক সময় নিজের মনের মধ্যেও অনেক কিছু আঁকিবুকি করে, আবার অনেক সময় পরিবারও অনেক কিছু বলে, যেটা হতে পারো বা এটা হও তুমি। এরকম আমরা যেটা আপনার সম্পর্কে জানি সেটা হচ্ছে আপনাকে চিকিৎসক হওয়ার প্রতি এক ধরনের উৎসাহ দেওয়া হতো, একদম। কিন্তু আপনি চাইতেন যে আপনি শিক্ষক হবেন। হ্যাঁ, একটু সেই গল্পটা শুনি। আমার বাবা মা দুজনই তো শিক্ষক। তো আমি যখন বাইরে যেতাম বা আমার বাবার কাছে ওনার স্টুডেন্টরা আসতো সবাই, তো সেই সময় দেখতাম যে টিচারদের প্রতি কি একটা ভালোবাসা। হ্যাঁ, তারপরে আমরা যখন স্কুলে কলেজে, তখন আমাদেরও কিছু কিছু টিচারের প্রতি খুব বেশি অ্যাডমায়ার করি আমরা, ভালো লাগে। আমার মনে হতো আমি টিচার হব, কিন্তু আমি যে বললাম যে আমার ফ্যামিলি খুব একটু পড়ুয়া ফ্যামিলিতে ছিল। এখনো আমার কাজিনরা প্রায় 4 জন শিক্ষক, ডক্টর। আচ্ছা। তো ঠিক আব্বা খুব চাইতেন যে আমি যেন ডাক্তারি পড়ি, আচ্ছা। কিন্তু আমি বললাম না, আমি একটু ফাঁকিবাজ ছিলাম আগে থেকেই। এভাবে জীবনের মোড়টা মাঝে মাঝে আসলে পরিবর্তন হয়ে যায়। সেই জায়গাটায় আপনি আপনার ছোটবেলার ইচ্ছেগুলোকে আসলে প্রাধান্য দিয়েছেন, কিন্তু বলছিলেন আপনার এসএসসির পরে আপনার বগুড়া থেকে ঢাকায় আসা, আপনার কলেজ জীবন শুরু হওয়া, সেখানে আবুজর গিফারি কলেজে আপনি পড়াশোনা করেছেন। সেটাও খুব দ্রুত একটা সময় কেটে যায়, 2 বছরের একটা সময়। আপনি কোন বিভাগে পড়াশোনা করছিলেন এমনিতে? আমি আর্টসে করেছি। আর্টসে ছিলেন। আচ্ছা, আর তারপরে তো বিশ্ববিদ্যালয় জীবন, সেখানে কোথায়? বিশ্ববিদ্যালয়ে আমি আসলে প্রাইভেটে গ্রাজুয়েশন করেছি। তখন আমার ছেলে
আমার জীবনে চলে আপনার প্রথম এসেছে, আমার সন্তান। প্রথম হ্যাঁ, হ্যাঁ। সন্তান। আমি ছেলেকে নিয়ে গ্রাজুয়েশন করেছি, মেয়েকে নিয়ে আপনি মাস্টার্স খুব করেছি। সহজ করে আসলে বলছেন যে হ্যাঁ। আপনি ছেলেকে নিয়ে গ্রাজুয়েশন করেছেন, কিন্তু এটা একটা স্ট্রাগল আমার কাছে মনে একদম, হয়। আপনি একদম। কষ্ট করেছেন, ওই সবকিছু সময়টা- সমন্বয় করেছেন। একটু শুনি না গল্পটা। সেই সময়টা আসলেও অনেক কঠিন ছিল, কিন্তু পার হয়ে গেলে না স্মৃতিটা আনন্দের হয়ে যায় আর কি। ছেলেকে আমার মনে আছে, আমি ঘরের সব কাজ সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি টেবিলে গিয়ে বসতাম, কিংবা বিছানাতেই আমার পড়ার স্ক্রিপ্টটা নিয়ে বসতাম। তারপরে মানে ও ঘুমানোর পরে আমি চিন্তা করতাম এখন আমার পড়ার সময়। আচ্ছা। তো ওই যে বললাম যে আমার জিদ বেশি, তো আমি তো ঠিক করেছি আমি পড়ালেখা আমার শেষ করতেই হবে, যার জন্য পেরেছি। ওই জিদটা এখনো আমার কাজে লাগে। আচ্ছা। আর যেমন পরিবারের সহযোগিতা কেমন ছিল যদি জানতে চাই? হ্যাঁ, নিশ্চয়ই ছিল, নইলে পারতাম না। আমার হাজবেন্ডের অনেক সহযোগিতা ছিল। আমরা এ পর্যায়ে আরো একটি কবিতা শুনতে চাই আপনার। কোন কবিতাটা শুনবো? আমি যেহেতু ওই যে নারীদের জীবন নিয়েই কথা বলছিলাম, তো এখনো এই সমাজেও নারীদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। সত্যি। সেই কবে সতীদাহ প্রথা উঠে গেছে, কিন্তু এখনো অনেকভাবে। আচ্ছা, আমি কবিতাই বলি। নিশ্চয়ই। বিশ্বজিৎ চৌধুরীর আসলে কি সতীদাহ উঠে গেছে রামমোহন বাবু? যারা অগ্নিকুণ্ডে গিয়েছিল সেই সব পতি অনুগামী মৃতদেহ ভালোবেসে যায়নি সেখানে। এ কথা আপনার চেয়ে বিশদ কে জানে? নিজের জীবন থেকে এমনকি বিরহ মূল্যবান নয়, এ তো মোটে স্বামী। তবে যারা পুড়েছিল বেঁচে গেছে তারা, প্রতিদিন দগ্ধ নয় তাদের জীবন, সন্ধ্যাতীত ভাবে মরে গেছে নিঃশেষ তাদের মন দেহ। যারা বেঁচে বর্তে আছে আজও স্বামী ও সন্তান গর্বে, পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়ে, আনুগত্য দিয়ে পায় করুণা সিক্ত ভালোবাসা। যোগ্যতা প্রমাণ হলে নিক্তিতে দুলে ওঠে গভীর সন্দেহ। পেটে খেয়ে পিঠে সয় যেসব রমণী, তাদের প্রসঙ্গ থাক, তারা দুবেলা দুমুঠো খেয়ে পিঠে শুয়ে যাক। কিন্তু যারা উচ্চ শিক্ষা, 7 পৃষ্ঠা জীবন বৃত্তান্ত, বোর্ড মিটিং, সেলস রিপোর্ট, অনলাইনে ঘুরে আসা সারা বিশ্বময়, দিনান্তের প্রতিসেবা, শিশু পাঠ, রান্নাঘর, নিখাদ প্রণয়, ঘুমের ওষুধ আর যাবতীয় গ্লানি নিয়ে অটুট বিবাহ, প্রতিদিন পুড়ে যাচ্ছে চোখের কাজল। রামমোহন বাবু, কারা এসে রদ করবে এই সতীদাহ? কারা কারা এসে রদ করবে? চমৎকার। সেই আমি মুগ্ধ হয়ে আমরাও শুনছিলাম আসলে, আর ভাবছিলাম যে নারীদের আসলে জীবনের কতগুলো অধ্যায় রয়েছে, বা কি কি বিষয় তাদের আসে, কি কি বিষয় ফেস করতে হয়। আপনার প্রথম একক অ্যালবামও নারীদেরকে নিয়ে ছিল, শুধু নারী এক। সেটা আসলে কি চিন্তা থেকে করা, বা ওইটা কবে ছিল করা live হয়েছিল? program ছিল। আচ্ছা আচ্ছা। 1.5 ঘন্টার মতো। সেখানে আমি একটা মেয়ের যাত্রা দেখিয়েছি, তার দেশপ্রেমও ছিল, তার নারীদের প্রতি যেসব অন্যায়, অবিচার, অসমতা, সেসব দেখিয়েছি। প্রেম, আবার ভালোবাসা। নারী যে রুখে দাঁড়াতেও পারে, সেটাও ছিল আমার ওই কবিতাগুলোর মধ্যে। একটা প্রযোজনা ছিল। এটা কত সালের? এটা 23 সালের। 2023। আচ্ছা। 23 সালে 23 সালে এটা ছিল। সেই আবৃত্তির জায়গাটায় তাহলে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কবে থেকে একেবারে মনে হলো যে না, আবৃত্তি চর্চা করবেন বা নিজের শখ পূরণ ওই করবেন? যে বললাম যে আমার ছেলে যখন একটু বড় হলো, আমার মনে হলো যে এখন আমার ওর সাথে স্কুলে গিয়ে
নেওয়া দেওয়া এইসবের জায়গা থেকে একটু আমি এখন মনে হয় ওরকম ভাবে নাও যেতে পারি। আর আমাদের একজন সাহায্যকারী ছিলেন, মানে আছেন এখনো, আমার ছেলের, উনি আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছেন। তখন ভাবলাম যে ওনার উপরে ওই আস্থাটা রাখা যায় যে উনি আমার করতে পারবে। তখন আমার মনে হলো আবৃত্তি শুনতে পছন্দ করি সব সময় শুনি। সেই কাজী আরিফ থেকে প্রকালামুনি যখন ওনারা ক্যাসেট বের করতেন তখন থেকে আবৃত্তি শুনি। তো ওইটার প্রতি একটা ভালো লাগা ছিলই। কিন্তু আবৃত্তি যখন শিখতে গেছি, বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রথম শিখতে গেলাম, তখন মনে হয়েছে এটা খুব সহজ বিষয় না। একদমই না। একদমই না। অনেকেই আবৃত্তিকে খুব, মানে অন্য কোনো শিল্পে হচ্ছে না, ঠিক আছে আবৃত্তি করি, তো এখানে আমার ভীষণ রকম একটা অবজেকশন আছে যে এই জায়গাটাকে অনেক অনেক শ্রম দিতে হয়, অনেক পড়তে হয়, বলাটাকে অনেক স্বাচ্ছন্দ্য করতে হয়। সামনে একটা বই নিয়ে রিডিং তো পড়াই যায়, কিন্তু চর্চা যখন করতে হয়, চর্চার মধ্যে যখন ঢুকি, যত ঢুকছি তত মনে হচ্ছে যে কিছুই শেখা হচ্ছে না, তেমন করে কিছুই পারছি না। যেই জায়গায় মনে মনে ভাবি যে এইভাবে এই জায়গায় এই আবেগটা দিব, ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিতে পারি না। ওটা অনেক পরিশীলনের ব্যাপার আসলে। কিন্তু এটা অনেকে বলে, মানে সাধারণত আমি অনেকের কাছে শুনি যে বড় হয়ে শেখাটা একটু কঠিন, এটা কি তাই? হয়তোবা আসলেও একটা ছোটবেলার থেকে শিখতে শিখতে পরিণত হতে 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 আরেক জায়গায় যায়। যখন বড় এক জায়গায় যেয়ে জিদ লাগে, অনেক জিদ, অনেক চেষ্টা। আমার প্রথম এককের সময় আমি 27টা কবিতা পড়েছিলাম, আমার মনে আছে। আমি 27টা কবিতা না দেখে তো পড়েছি, এবং ওইটার চর্চার যে মানে 6 মাসের মতো সময় নিয়েছি। আচ্ছা, সহজ করে অনেকেই হাতে একটা বই নিয়ে রিডিং পড়ে যেতে পারতো, কিন্তু আমি সেটাকে ধারণ করবার চেষ্টা করেছি, আগে আমার ভিতরে নিয়েছি, তারপরে অনুষ্ঠানে গিয়েছি। আচ্ছা, আবারও যদি আরেকটু পিছনে নিয়ে যাই, আপনি ছোটবেলা থেকে আসলে সাংস্কৃতিক বিভিন্ন পরিমণ্ডলে কাজ করতেন, আপনি নাচ করতেন, আপনি কোনোভাবে গানও করতেন। একটা সময় সে কবিতাকে আলাদাভাবে বেছে নেওয়ার কারণটা একটু জানতে চাইবো, একদম আপনার জায়গা থেকে। এইটাকে যদি আমি বলি তাহলে পারে মানে এই দিতে হবে আমার শ্বশুর বাড়িকে। আচ্ছা। আমি আমার বিয়ের পরে দেখলাম ওদের মধ্যে কবিতা পড়া এবং শোনানোটা খুব বেশি। হ্যাঁ, ও চর্চাও করে, একটু একটু শোনায়। আমার হাজবেন্ড আমাকে প্রথম দিনই আমাকে কবিতা পড়ে শুনিয়েছিল। তো ওইখান থেকেই এসেছে। কিন্তু আমি যে করব, আমি যে এই পথে যাব, এটা আমিও খুব সুপরিকল্পিতভাবে যাইনি। আমার মনে হচ্ছে এখন আমার সময় আমি পেয়েছি, আমার ভালো লাগায় আমি সময়টা স্পেন্ড করি, এই জন্যই আবৃত্তিতে এসেছি। কিন্তু কবিতা বান্ধব একটা পরিবার আপনি পেয়েছেন, এটা আসলে স্বীকার করতেই হবে। এবং কবিতার মধ্য দিয়ে যেহেতু আপনার আজকের এই নীলা হাসান হওয়া, আরো একটা কবিতা এই মুহূর্তে শুনতে চাই। ওই যে বললাম নারী প্রধান কবিতা পড়তে আমার ভালো লাগে, এখন একটি গল্পের অংশ বিশেষ পড়ছি। এটা আমার মনে হয় গল্প পড়লেই বুঝবেন। যে কোনো আমরা যে শিল্পগুলো করি, শিল্পের সাথে যে আমাদের প্রতিবাদ, আমাদের সংঘর্ষ, আমাদের বলা যে জড়িত আছে, এইটাই এই কবিতা ঠিক না, এটা গল্পের একটি অংশ, এখানে থেকে বোঝা যায়। শুনি আমরা। গল্পটির নাম হচ্ছে বিসর্জন, লিখেছেন বাসুদেব চট্টোপাধ্যায়। কি হে বীরেন, মূর্তি তৈরির কাজ কত দূর? চেনা কণ্ঠস্বরে ত্রিপলের আড়াল থেকে মুখ বাড়ায় মৃৎশিল্পী বীরেন পাল। বীরেনের কাজের বিশেষত্ব এইটাই, মূর্তি তৈরির কাজ শেষ না হওয়া পর্যন্ত তা দর্শনের উপায় নেই। গ্রাম প্রধান অখিল অধিকারী এসেছেন প্রতিমা তৈরির কাজ দেখতে। ওই চলছে কর্তা, এবছর নামপাড়া আর রাজাপাড়ার দায়িত্বটাও নিয়েছি, ষষ্ঠীর দিন শেষ করে ফেলব। বয়সটা দিন দিন বাড়ছে বীরেন, সেটা খেয়াল আছে?
প্রতি বছর এটারই দায়িত্ব নাও তো, এবছর হঠাৎ কি হলো? চিন্তা করবেন নি কর্তা, সময়ের আগে শেষ করে ফেলবো। আমি তোমার শরীর নিয়ে চিন্তা করছি বীরেন, নিজের খেয়াল রেখো। বীরেন পাল দেবীপুরের বামুনপাড়ার দুর্গা মন্দিরে বহু বছর ধরে প্রতিমা তৈরির কাজ করে আসছে। বয়স প্রায় 50। কয়েক বছর হলো সাহায্যের জন্য 3টে সাগরেদ রেখেছে। সকলেই কম বয়সী, বেশ কর্মঠ ছেলে। তবে এবছর তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বীরেন। একা হাতে সব দিক সামলাচ্ছে। এত বড় একটা দুর্ঘটনার পর কেউ আশা করতেই পারেনি যে বীরেন আবার উঠে দাঁড়াবে। মূর্তি তৈরি তো দূরস্ত। 6 মাস আগে বীরেনের মেয়ের ক্ষত বিক্ষত নগ্ন নিথর দেহটি উদ্ধার হয়েছিল জঙ্গলের ভিতরে। এমন অমানবিক জঘন্য কাজ করলো কারা? কোনো হদিস পাওয়া যায়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সকলেই বীরেনকে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেও বীরেন সে পথ মারায়নি। তার চোখে এক ফোঁটা জল পর্যন্ত দেখা যায়নি। সকলেই ভেবেছিল বীরেন হয়তো শোকে পাথর হয়ে গিয়েছে, কিন্তু না, এত বড় একটা শোক সামলে সেই বীরেন নির্বিকার চিত্তে প্রতিমা তৈরি করে চলেছে। সমস্ত উৎকণ্ঠা কাটিয়ে ষষ্ঠীর বোধনের আগেই কাজ সেরে ফেলল বীরেন। ত্রিপলের অবগুণ্ঠন উঠতেই সকলে হতবাক। এ কি বানিয়েছে বীরেন? অর্ধনগ্ন অবস্থায় ভূপতিত মা দুর্গা, সমস্ত শরীর নখের আঁচড়ে রক্তাক্ত। মা দুর্গার স্থানে মহিষাসুর, মুখে বিদ্ঘুটে হাসি। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী অস্তিত্বহীন। তাদের জায়গা নিয়েছে সাধারণ পোশাকের কিছু মানুষ। মায়ের শোচনীয় অবস্থা তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে যেন। দেবীপুর গ্রাম জুড়ে মহা শোরগোল। বামুনপাড়ার সাথে সাথে নামপাড়া, রাজাপাড়া, সর্বত্র একই চিত্র। গ্রামের মাতব্বর স্থানীয় লোকেরা বীরেনকে হাতের সামনে পেলে বোধহয় মেরেই ফেলবে। জঙ্গলের উঁচু ঢিবিটার উপরে 3 সাগরেদকে নিয়ে খোশ মেজাজে আড্ডা মারছে বীরেন। অখিল বাবু পৌঁছে গেলেন সেখানে। বীরেন, বীরেন, এই কেমন ছেলে মানুষই! কি ছেলে মানুষই দেখলেন কর্তা? মা দুর্গাকে এই অবস্থায়, এই অনাচার সহ্য হবে ভেবেছ? কি যে বলেন কর্তা, অনাচার কোথায়, পুরোটাই তো আচার। এই প্রথমবার মা দুর্গাকে যথার্থ রূপে তুলে ধরতে পারলাম। তুমি শোকে পাগল হয়ে গিয়েছো বীরেন। সমাজের এটাই যে চালচিত্র কর্তা, এর থেকে বড় বাস্তব কি আর কিছু আছে? আর কিছু আছে? চমৎকার, চমৎকার। এক শিল্পী তার প্রতিবাদ শিল্প দিয়েই। যে প্রতিমা তৈরি করে সেও তো শিল্পী। একদম একদম। আমরা যেরকম আসলে এখানে নারীদের প্রতি অত্যাচার, অবহেলার কথা জানছিলাম, একই সাথে বীরেনের কষ্টগুলো আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে এই লেখার মাধ্যমে। আপনার শেখার জায়গাটা নিয়ে আবার একটু আমরা ফিরতে চাই, যে সে সময় বিভিন্ন জায়গা থেকে আপনার প্রশিক্ষণ নেওয়া শুরু হয়েছিল, বিশ্ব সাহিত্য কেন্দ্র, পরবর্তীতে কণ্ঠশীলন থেকে আপনার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়েছে। সেখানেও তো এক এক রকম, মানে এক এক জায়গায় তো আসলে এক এক রকম অভিজ্ঞতা। আবৃত্তি সংঘ মানে বিশ্ব সাহিত্য কেন্দ্র আব্দুল আবু সাইদের, যে ওইখানকার যে শেখানোর প্যাটার্নটা ছিল, বাংলাদেশের যারা বিখ্যাত আবৃত্তি শিল্পী আচ্ছা তারা আসতেন। ওটা 6 মাসের একটা কোর্স ছিল। তো ওইটা পরপর 5 বার পাশ করতে হয়, তাহলে পরে স্থায়ী হয়। তো 5 বছরের একটা ছিল, ওইখানে আমি স্থায়ী হয়েছি আর কি। তো সেই সময় আমার বাংলাদেশের সমস্ত বড় আবৃত্তি শিল্পীদের সহচর্যে আসার সুযোগ হয়েছে, তাদের কাছ থেকে শিখেছি।
তো ওইটা একটা লম্বা পার্ট শেষ করব আমি এখন মেন স্ট্রিমে আমি করব, সেই সময় করোনা চলে আসলো। আচ্ছা আচ্ছা। করোনা যখন এলো তখন তো একদম গৃহবন্দী। তখন আবৃত্তি শিল্পে একটা বিশাল মানে ভালো কাজ হয়েছে, সেটা হচ্ছে সব শিল্পীরাই বড় অগ্রজ যারা, তারা করলেন কি ম্যাক্সিমাম আর কি অনলাইনে শেখানো শুরু করলেন, অনলাইনে অনুষ্ঠান করা শুরু করলেন। তো আমি সেই সময়টা খুব ইউটিলাইজ করেছি। আমি সবার সাথে মাহিদুল ইসলাম, তারপরে শিমুল মোস্তফা, ওনাদের, তারপরে এই যে কণ্ঠশীলনের কথা বললেন, সব জায়গায় আমি ওই কোর্সগুলো করতাম। দিনের মধ্যে 1 ঘন্টা হতো, সপ্তাহে 2 দিন করে হতো। ছোট ছোট তো কোর্সগুলো, ছোট ছোট কোর্স ছিল। তো 3-4 মাসের কোর্স আমি করেছি। বাহ। তখন আমি আবার একটা অনুষ্ঠানে উপস্থাপনাও করতাম। অনলাইনে তখন কাজ, অনেক সকালে কাজ বিকালে চলছিল, 3 বার, হ্যাঁ। মানে 3 বেলা হয়তো কবিতা পড়ছে, এরকম একটা কাজের মধ্যে ছিলাম। 1.5টা বছর এইভাবেই গেছে, আচ্ছা। শুধু আবৃত্তি নিয়েই ছিলাম। মানে চর্চাটা এই সময়, একদম হ্যাঁ। ধ্যান জ্ঞান দিয়ে করেছেন একদম, আপনি। একদম। ম্যাম, বাংলাদেশের আবৃত্তি পরিসরের কথা যদি আমরা বলি, যে ক্ষেত্রটা খুব একটা বেশি বড় না। এই কারণে বলছি যে আপনি দেখা যাচ্ছে যেখানেই প্রশিক্ষণ নিতে যান না কেন, মানে খুব নির্ধারিত কিছু শিক্ষকদেরকেই আপনি পাচ্ছেন, যাদেরকে আপনি আসলে শিক্ষক হিসেবে ওই জায়গাটায় রাখতে পারছেন। তো এই যে নির্ধারিত কিছু শিক্ষক এবং আবৃত্তির প্রশিক্ষণগুলো এত স্বল্পমেয়াদী হয়, এই ধরনের প্রশিক্ষণগুলো থেকে কি আসলে আবৃত্তি ব্যাপারে বিশদ জানাটা সম্ভব, নাকি আসলে ধারাবাহিক চর্চাটা দরকার? ধারাবাহিক চর্চা দরকার। আর যেসব কর্মশালা, ওয়ার্কশপ হয়, খুবই ছোট হয়, ওইখানে যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে আপনার, ওইখানে যে আপনি ধরতে ধরতেই কর্মশালা শেষ হয়ে যাবে। আচ্ছা। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এখানে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের কোর্সটা দীর্ঘায়িত, এবং ওইখানে 10-12টা কবিতার একটা ধারণা আপনি পাবেন, যা পরবর্তীতে আরো শেখার তো শেষ নাই, সব তো শিখতেই, মানে শিল্পীরা তো সারা জীবন শিখেই যায়, নিজেকে উন্নত থেকে উন্নততর করতেই থাকে। তো সেই কর্মশালা, ছোট ছোট কর্মশালা করে খুব বেশি জানা যায় না, ভিতরে একটা থাকতে কন্টিনিউয়াস হয়। প্রসেসের মধ্যে হ্যাঁ, দিয়ে চর্চাটা continuous করতে একটা হয়। প্রসেসে থাকতে হয়। আপনার একক প্রযোজনাগুলোর মধ্যে শুধু নারী এক, সেটা নিয়ে তো কথা বলছিলাম। পরবর্তীতে আপনার শুধু রবীন্দ্রনাথ এবং হ্যাঁ, শুধু এটা একটা একান্তের challenge গল্প ছিল। রবীন্দ্রনাথকে সাধারণত আমরা যারা পড়ি কেমন যেন একটু জড়সড় হয়ে কিছু খুব আলতো আলতো করে রবীন্দ্রনাথ পড়ি। তো ওইখানে আমার যে নির্দেশক ছিলেন সোহেল আনোয়ার, উনি বিশিষ্ট আবৃত্তিজন একজন, তো উনি এটাকে ভেবেছেন যে রবীন্দ্রনাথ পড়বো আমরা বেশ একটু উচ্চকিত ভাবে, আচ্ছা। অনেক মিউজিক দিয়ে। আচ্ছা। তো ওইরকম একটা অনুষ্ঠান করেছি। পরবর্তীতে শুধু একান্তের গল্প ছিল। শুধু একান্তের গল্প, এটার আবার বিষয়টা আলাদা ছিল। কিরকম? 24-এর পরে 25 সালে করেছি আমি এটা। আচ্ছা। যখন জাতীয় সঙ্গীত, আমাদের যে জাতীয় সঙ্গীত, এই গানটা করতেও আমাদের কেমন যেন একটা ভয়, কোথায় যেন আমাদের শিল্প সাহিত্য যেন চলে গেছে। আমরা শুনছি থিয়েটার চালু অবস্থায় নাটক বন্ধ করে দিচ্ছে শিল্পকলায়, বাউলদের পিটানো হচ্ছে, মারা হচ্ছে, জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে না, এমন একটা সময়। সেই সময় বেশ সাহসিকতার সাথে একান্তের গল্প নাম দিয়েছি, কারণ ওটা আমারই গল্প, আমার মতো আরো হাজার মানুষের গল্প ছিল। ওইটা ছিল আসলে আমাদের বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ইতিহাস, সেই 52 থেকে শুরু করে একটা একটা থেকে হলি আর্টিজান কবিতাগুলো সিলেক্ট ছিল এইভাবে। আচ্ছা, কতটি কবিতা ছিল সেখানে? হ্যাঁ, কতগুলো কবিতা ছিল? আমি 28টি কবিতা পড়েছিলাম সেদিন। 1 ঘন্টার কবিতার অনুষ্ঠান খুব দীর্ঘায়িত করা যায় না, মেসেজটা পৌঁছানোরই ব্যাপার ছিল। তো 28টা কবিতা পড়েছিলাম। হ্যাঁ ম্যাম, আমরা এই পর্যায়ে আপনার আরো একটি কবিতা শুনতে চাই। তো দেশের কথা যখন হচ্ছে, দেশের একটা কবিতা পড়ি। নিশ্চয়ই। সবকিছু নষ্টদের অধিকারে যাবে না, আমাদের মঙ্গল শোভাযাত্রা, চারুকলার চিত্রপট, শুভ নববর্ষ, আর এসো হে বৈশাখ।
সবকিছু নষ্টদের অধিকারে যাবে না। আমাদের শহীদ মিনার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ, কাল রাত্রি প্রদীপ প্রজ্বালন, শহীদ বুদ্ধিজীবী আর শিখা চিরন্তন নষ্টদের অধিকারে যাবে না। সবকিছু নষ্টদের অধিকারে যাবে না। প্রাণের অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, স্লোগান মুখর রাজপথ আর রাজপথ জুড়ে 21শে আলপনা, সবকিছু নষ্টদের অধিকারে যাবে না। আমাদের মুক্তিযুদ্ধ, 71 স্মৃতিসৌধ, 30 লক্ষ শহীদ, বঙ্গবন্ধুর বিশাল বক্ষ দেশ, 7ই মার্চের অগ্নিকণ্ঠ আর সূর্য সেনের রেখে যাওয়া সোনালী স্বপ্ন নষ্টদের অধিকারে যাবে না। সবকিছু নষ্টদের অধিকারে যাবে না। নজরুলের অগ্নিবীণা, রবি ঠাকুরের সঞ্চয়িতা, লালন সাইজির মানুষ দর্শন, আরজ আলীর যুক্তির ধার, জয়নুলের গুণটানা, সুলতানের পেশিবহুল কিষান কিষানি আর শাহ করিমের গ্রামের নওজওয়ান নষ্টদের অধিকারে যাবে না। সবকিছু নষ্টদের অধিকারে যাবে না। মানুষের মিছিল যাবে না। মানুষের মিছিল যাবে না। মানুষের মিছিল যাবে না নষ্টদের অধিকারে। রমনা বটমূল, প্রাণিত ডিসি হিল আর শিরিষতলা নষ্টদের অধিকারে যাবে না। নষ্টদের অধিকারে যাবে না। এসো হে বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, নগর জুড়ে দেয়ালে দেয়ালে চিত্রপট, বাঁশির সুর আর ভাওয়াইয়া ভাটিয়ালি, সবকিছু নষ্টদের অধিকারে যাবে না। আমরা যাব না, তোমরা যাবে না। সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা হাজার লক্ষ যুবা আর মানুষের মিছিল যাবে না। মানুষের মিছিল যাবে না নষ্টদের অধিকারে। আর কখনোই কখনোই নষ্টদের অধিকারে যাবে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। আমাদের চাওয়াটাও আসলে এমনই যে সবকিছু নষ্টদের দলে যাবে না। যাবে না। যেমন ভাবে আপনারা আসলে শিল্প সংস্কৃতি চর্চা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই দলে আরো অনেক বেশি মানুষ হবে এবং এই চর্চাটা আরো অনেক বেশি বাড়বে। কিন্তু এর জন্য আসলে দরকার যেটা, সেটা হচ্ছে পৃষ্ঠপোষকতা। আপনি এই যে আপনার প্রযোজনাগুলো করলেন, এগুলো কি নিজস্ব উদ্যোগে করলেন নাকি পৃষ্ঠপোষক ছিল? সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে করেছি। ফ্যামিলি থেকে কিছু সাপোর্ট ছিল, মানে আমার হাজবেন্ডের সাপোর্ট ছিল খুব বেশি। আর আমার কাছের কিছু বন্ধু, আবৃত্তিজন সোহেল আনোয়ার বললাম, আমার অনেক মানে আমরা কাছাকাছি বয়সের হয়েও ওনার আবৃত্তি অঙ্গনে অনেক পথ চলা। তো ওনার কাছে যখন আমি সবসময় গিয়েছি, আমার 3টা প্রযোজনায় উনি করেছেন, নির্দেশনা দিয়েছেন। উনি আমাকে থটগুলো দিতেন যে এটা করেন, এটা করেন। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের আবৃত্তি অঙ্গনে এখনো আমরা শ্রোতা না, আমরাই যারা আবৃত্তি করে, যারা আবৃত্তির সাথে জড়িত, তাই আমরা খুব বেশি বাইরের শ্রোতা এখনো আনতে পারিনি। তবে এটার কারণ কি মনে হয় আপনার? এই শিল্পটা এখনো উঠে দাঁড়ায়নি ওইভাবে, যদিও চেষ্টা চলছে সেভাবে এখনো। এটা হয়তোবা আরো 20 বছর পরের চেহারা অন্যরকম হবে। এখন ছোট ছোট ছেলে মেয়েরা আসছে, গানের শিল্পীদের যেরকম সবাই এটাকে এনজয় করে, নাচ সবাই এনজয় করে, কবিতার ভিতরে ঢুকতে যে মেধা মদন, যে এরকম চিন্তা ভাবনা দরকার সেরকম ভাবে এখনো হয়তো বা যেরকম এন্টারটেইনমেন্টের জায়গায়, সেই জায়গায় হয়তো আমরা নিতে পারিনি, আমাদের অগ্রজরা নিতে পারেনি। কবিতা এখন পর্যন্ত একটা প্রতিবাদ, একটা স্লোগানের জায়গায় রয়ে গেছে, খুব বেশি এন্টারটেইনের জায়গায় যেতে পারিনি এখনো। তবে আমার শেষ অনুষ্ঠানটাতে আমি খুবই আশাবাদী, মানে আমি হয়েছি। এত দর্শক ছিল, সেই সময়টা এত অবরুদ্ধ ছিল। আর সেই সময় আমি যখন এই ধরনের কবিতা পড়েছি, আমাকে অনেক মানে আমি আনন্দিত আর কি। সবাই আমাকে অনেক উৎসাহ দিয়েছে এই ধরনের সময়টা হয়তো একটু বেশি লাগছে, কিন্তু আমরা সকলেই আশাবাদী যে পরিবর্তন হবেই।
প্রশিক্ষক হিসেবে আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে? খুবই কম, একটা দুটো জায়গায় মানে খুবই কম করেছি। অফার আসে, মানে আমাকে বলে শেখাতে, আমার মনে হয় যে আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি যে আমি যে অনেক কিছু, আমি যখন যাই যা বলি হচ্ছে যে আমি যেটুকু শিখেছি সেটুকু সেটাই আপনার সাথে শেখা। ভাগ করছি, এইভাবেই করি। আবৃত্তি সংঘেও আমরা এখন যেহেতু এখানকার একটু সিনিয়র, তো ওইখানেও মাঝে মাঝে আমরা একটু কথা বলি, আমি কথা বলি। এছাড়া আশেপাশে একটু কয়েকটা স্কুলে, ছোট স্কুলে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছেন কেমন? হ্যাঁ, এইটাই বললাম যে হয়তো 20 বছর পর এটার চেহারা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ইয়াংরা এখন একটু আসছে। হ্যাঁ, ইয়াংরা ওই যে যাদের মনন একটু মেধায়, যারা একটুখানি পরিপক্ক, তারাই আবৃত্তিকে, এই শিল্পকে গ্রহণ করছে, যে আমার কথাটা আমি কোন এক কবির কথার সাথে মিলিয়ে বলি। আসলে শিল্প চর্চার জন্যই যে ধরনের পরিপক্ক মানসিকতা দরকার, সেটা সব শিল্পের ক্ষেত্রেই হয়। কারণ চর্চাটা আসলে বিভিন্ন রকম হয়, তো কে কিভাবে চর্চা করবে সেটা নিতান্তই নির্ভর করছে তার উপরে। আপনার কাছে জানতে চাইবো, আপনি আগামী প্রজন্ম নিয়ে কথা বলছিলেন, যে আপনি আশাবাদী আগামী প্রজন্মের ব্যাপারে। আগামী প্রজন্মের কাছে আবৃত্তি শিল্পকে পৌঁছানোর জন্য আগামী প্রজন্মের মতো করে আসলে নিয়ে যাওয়াটাও জরুরি একটা বিষয়, কারণ প্রত্যেকটা প্রজন্মের একটা আলাদা চাহিদা থাকে। এই জায়গাটা থেকে কি আপনার এই অনাদিকালে হৃদয় উৎস হতে প্ল্যাটফর্মের ভাবনা হলো? আচ্ছা, এটার আবার আরেকটা, এটা হচ্ছে অনাদিকালের হৃদয় উৎস। 5ই আগস্টের পর সব শিল্প যখন থেমে গেল, একদম বন্ধ হয়ে গেল, তখন আমরা 4 জন, বিশেষত আমরা 4 জন, কিন্তু সহযোগিতা করেছে যারা আমাদের অনুষ্ঠানে এসেছে, তারা সবাই আমাদের সহযোগী। আমরা বলতে চাই যে তাদের সবাইকে মিলেই আমরা করেছি, আমরা 21টা পর্ব করেছি। তখন আমাদের মনে হলো যে আমরা এরকম থেমে থাকবো না, আমাদের এই আবৃত্তিকে চলতে হবে। আচ্ছা, তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের আমরা একটা হল নিয়ে প্রতি মাসে আমরা একটা অনুষ্ঠান করেছি। তখন বলেছি যে এই যে প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি, এটা আমাদের সবার প্ল্যাটফর্ম, আপনি আপনার কথা বলুন। বাহ, চমৎকার। আপনি বলছিলেন যে আবৃত্তিকে চলতে হবে, আমরা চাই আমাদের এই আয়োজনে নিরবিচ্ছিন্নভাবে আবৃত্তি চলুক। আর একটা আবৃত্তি শুনতে চাই। আনন্দ সহজ নহে, বেদনা সহজ নহে, বিরহ সহজ নহে, মিলন সহজ নহে। কি তবে সহজ? কিছুই সহজ নহে যদি। নদী কি সহজ? নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনের বঞ্চনার মুখ, সেও কি সহজ? প্রহরে প্রহরে জাগি, দেখি নিত্য কঠিনের মুখ চলে চারিপাশে। কেহ দূরে যায়, কেহ কাছে আসে, কেহ করে ঘৃণা, কেহ ভালোবাসে। ভালোবাসা কি সহজ নাকি ঘৃণা? জীবন সহজ নহে, মরণ সহজ হবে কিনা আমরা জানি না। হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি। হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। যখন সহজে কিছু পাই, ভাবি হয়তো সহজ ছিল পাওয়া। যখন হারাই, ভাবি হাই, এমন সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। তারপর দূরে বসে সহজের সাথে কঠিনের যখন মিশাই, দেখি শুধু জীবন বিষয় নীল নৈসঙ্গের বিষে। বিষ কি সহজ নাকি সহজ অমৃত? সহজ আনন্দ ছিল কিসে মনেই পড়ে না। জীবনের দেনা শুধু বাড়ে, চক্রবৃদ্ধি হারে শুধিতে পারি না ঋণ। বুঝি সহজ ছিল না রাত্রি, আমার সহজ ছিল না কোনো দিন। কি সুন্দর। চমৎকার, খুব
খুব ভালো লাগছে আসলে আপনার কাছ থেকে যতক্ষণ আসলে কথা শুনছি, গল্প শুনছি, সেটা একরকম ভালো লাগা। আবার আমি ভাবছিলাম আসলে আমার কাছে মনে হয় আবৃত্তি অনেক কঠিন। আমি জানি না, আমি হয়তো আবৃত্তির সঙ্গে জড়িত নাই, জন্য আমার মনে হচ্ছে, কিন্তু আপনাকে দেখলাম একদম বেশ চর্চা করেন আপনি, সবগুলো কবিতা খুব মুখস্থ একদম। হ্যাঁ, এই চেষ্টাটা আমি করি স্মৃতি থেকে পড়বার। স্মৃতি থেকে পড়লে হয় কি, নিজের করে নেওয়া যায়, নিজের করে নিজের মতো করে ডেলিভারিটা দেওয়া যায়। মানে আপনি এই মনে হয় চেষ্টাটা আমি মুখস্থ এবং করি। আত্মস্থ এই দুটোর দুটোর ব্যাপারে বলছিলেন। ব্যাপারে, হ্যাঁ, চমৎকার। চমৎকার। ম্যাম, পুরো সময় জুড়ে আসলে আমরা ভীষণ উপভোগ করেছি এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই আয়োজনে আসবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আমারও ভালো লাগলো, অনেক পুরনো গল্প সাথে আবৃত্তি নিয়ে গল্প, ভালো লাগলো। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করবার জন্য। সবসময় ভালো থাকবেন, শুভকামনা নিশ্চয়ই। রইল, অনেক অনেক ধন্যবাদ।